প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমেস্টার 5 সিসি 11 অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা সিসি পেপার। তাই এই পেপারটা সম্পর্কে আজকের যে আলোচনা আমি তোমাদের সাথে করব অত্যন্ত গুরুত্ব সহকারে শোনো এবং খাতায় নোট করে নাও। ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এই পার্টটা কিন্তু অনেকেরই গুলিয়ে যায়, তাই যাতে না গুলোয় কোন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে নোট বানাবে সেই বিষয়ক আলোচনা কিন্তু আজকে আমি করব। দেখো, মডিউল 1-এ রয়েছে ভাষা এবং ভাষা পরিবার, তার সঙ্গে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে কিভাবে ধীরে ধীরে বাংলা ভাষার বিবর্তন হলো, এই যে পার্টটা রয়েছে। এবং এরপর প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা হয়ে আধুনিক ভারতীয় আর্য ভাষায় ভাষার এই যে দীর্ঘ পথ, এই পথ সংক্রান্ত আলোচনা এবং এই যে বিবর্তন ভাষার হয়েছে সেই সংক্রান্ত আলোচনা কিন্তু মডিউল 1-এ রয়েছে। তাহলে প্রশ্ন কিভাবে হতে পারে না, প্রশ্ন হতে পারে সারা পৃথিবীতে কতগুলি ভাষা বংশ রয়েছে, যে কোনো একটি ভাষা বংশ সম্পর্কে আলোচনা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এগুলো ডিটেলিংয়ে আমি আলোচনা অবশ্যই তোমাদের জন্য করে দেব। আজকে শুধু জেনে নাও কোন কোন ধরনের প্রশ্ন, আর আমি বলে দেব যে কোন বইটা তুমি একটু ফলো করবে। এরপর আসি প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি বলে, তার মানে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটোই তোমাকে করতে হবে কিন্তু। এরপর আসি মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর। এখানেই কিন্তু অনেকগুলো স্তরে ভাগ করা হয়েছে। মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর এবং এই স্তরগুলোতে কোন কোন সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় সেই বিষয়ক আলোচনা, এবং আধুনিক ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন, কিংবা বলতে পারে যে আধুনিক ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এর সাথে আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা আলোচনা করো। এটা কিন্তু একটু বড় করে দেখে যেও, বাই চান্স বলা যায় না, এটা কিন্তু দিতে পারে। তাহলে কোন কোন প্রশ্নগুলো মডিউল 1 থেকে বললাম বুঝতে পেরেছো? ভাষা বংশ থেকে ভালো করে পড়ছো, তোমরা ক্লাস 12-এ পড়েছিলে, এবং পরবর্তীকালে এই সেমিস্টার 5-এ এসে তোমরা পড়ছো। এরপর তোমরা পড়ছো প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর বা প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর সাথে করছো যে এই ভাষার স্তর যেগুলো হয়েছিল, যে 4টি স্তর, সেই স্তর সম্পর্কে আলোচনা করো। এরপর আসি মডিউল 2। মডিউল 2-তে রয়েছে প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্য, প্রেক্ষিত চর্যাপদ। অর্থাৎ এই যে প্রেক্ষিত দিয়ে যে কাব্যগুলো রয়েছে, প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন, প্রেক্ষিত অন্নদামঙ্গল, প্রেক্ষিত পরিব্রাজক, এগুলোর অর্থ হচ্ছে প্রাচীন বাংলা ভাষার যে বৈশিষ্ট্য, অর্থাৎ ধ্বনিগত বা রূপগত বৈশিষ্ট্য, এটা চর্যাপদে কিভাবে প্রতিফলিত হয়েছে, বা তোমাকে যে উদাহরণটা লিখতে হবে সেটা কিন্তু চর্যাপদ থেকেই উদাহরণগুলো লিখতে হবে। দু একটা যদি বাইরে থেকে করে দাও তাহলে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, তবে চেষ্টা করবে চর্যাপদের যে পদগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু এই ধ্বনিগত এবং রূপগত বৈশিষ্ট্যগুলো লিখবে। এরপর আসি মডিউল 2-এরই আদি মধ্যযুগে বাংলা ভাষার ধ্বনিগত রূপগত বৈশিষ্ট্য, প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন। একই প্রশ্ন। তাহলে প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে শব্দ, যে ধরনের বাক্য, যে ধরনের ভাবনা ব্যবহার করা হয়েছে সেইগুলো সম্পর্কিত আলোচনা তোমাকে করতে হবে। একটু ক্লিয়ার করে বলে দিই। দেখো, উপভাষা তো তোমরা আগে করেছিলে, রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা। তাহলে আমরা উপভাষার প্রশ্নটা কেমন ভাবে করলাম, যে রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে।
এখানে উপভাষা নয়, এখানে আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো তুমি যেগুলো লিখছো সেগুলো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে যে উদাহরণগুলো দেবে সেই উদাহরণগুলো যেন শ্রীকৃষ্ণ কীর্তন, যেগুলো বলে দিয়েছে প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দিতে হবে, বা প্রাচীন যুগ আসলে প্রাচীন যুগের বা প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্য বললে চর্যাপদ থেকে দিতে হবে। তাহলে এই মডিউলটা বোঝা গেল। এরপর আসি মডিউল 3। মডিউল 3-তে রয়েছে অন্ত মধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য, প্রেক্ষিত অন্নদামঙ্গল। এই প্রেক্ষিত অন্নদামঙ্গল মানেই সেই একই জিনিস, আদিমধ্য বাংলা ভাষার বৈশিষ্ট্য, ধ্বনিগত রূপগত বৈশিষ্ট্য লিখতে গিয়ে তুমি যে উদাহরণগুলো ব্যবহার করবে সেগুলো যেন অন্নদামঙ্গল কাব্য থেকে উদাহরণগুলো তুলে নেওয়া হয়। এটা বুঝতে পারলে? এবং মডিউল 3 লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য, প্রেক্ষিত, পরিব্রাজক গ্রন্থ। তাহলে পরিব্রাজক গ্রন্থ অবলম্বনে যে আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেগুলি আলোচনা করো। এইভাবে এর মধ্যে প্রশ্ন সংখ্যা বেশি নেই। প্রশ্নগুলো দেখো দুটো করে পার্ট রয়েছে, কিন্তু এটাকে একটু বুঝে তোমাদেরকে পড়তে হবে। যদি বুঝে পড়তে পারো তাহলে এই চ্যাপ্টারটা পুরো জলের মতো তোমাদের হয়ে যাবে। শুধু নোটসটা এখন থেকে একটু বানানো শুরু করে নাও। আমি চেষ্টা করব এই বিষয়ক ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য, বা কিভাবে তোমরা নোটসটা এখান থেকে তৈরি করবে। এর সাথে বলে রাখি, যে বইটা তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে রামেশ্বর শয়ের কিন্তু ভাষা বিজ্ঞানের বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহায়িকা বই তোমরা হয়তো কিনেছো, তবে সহায়িকা বইতে কিন্তু প্রচুর ভুল করা আছে, অর্থাৎ এমন ভুল যেটা তুমি ধরতে পারবে না, তুমি লিখে আসবে তুমি কিন্তু পুরোপুরি কাটা খেয়ে যাবে। তাই সেই ভেবে তোমরা কিন্তু মানে বইয়ের দিকে যাও। মানে বই, আমার ব্যক্তিগত মতামত যদি নাও, মানে বই পড়ো না। রেফারেন্স বই অনেক রয়েছে, তোমাদের সিলেবাসের শেষে অনেক রেফারেন্স বইয়ের নাম দিয়ে দেওয়া রয়েছে, সেইগুলো থেকে তুমি নোটস বানানোর চেষ্টা করো, তাহলে দেখবে একটা সুন্দর নোটস তুমিও বানাতে পেরেছো। আশা করছি এই প্রশ্নগুলো তোমাকে বোঝাতে পারলাম। এই প্রশ্নগুলো যদি কোনো কনফিউশন থাকে তুমি আমাকে কমেন্টসে জানাতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে যথাযথভাবে সাহায্য করব। এবং তার পাশাপাশি একটা কথা বলে রাখি, অনলাইন এবং অফলাইন পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তাই তোমরা যদি যোগ দিতে চাও বা পড়তে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে, তোমরা একটু যোগাযোগ করে নিও। ধন্যবাদ।